ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যারটি টিউটোরিয়াল পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে সফটওয়্যারটি কিভাবে লগ ইন করতে হয় সেখান থেকে শুরু করে ক্যান্টের যে ১২টি পর্যবেক্ষণ আছে, 12 অবজারভেশন অফ ক্যান্টস, সেটি বাংলা এবং ইংরেজিতে এই সফটওয়্যারে দেওয়া আছে। কিভাবে পড়তে হবে সেই বিষয়টি প্রতি আলোকপাত করব ইনশাআল্লাহ। তো সফটওয়্যারটিতে লগ ইন করতে হলে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি আমি ক্রোম ব্রাউজার ওপেন করেছি, করে এখানে homeosoftvd.com এটা লিখে এন্টার করলে এই পেজটি আসবে। এবার এখান থেকে লগ ইন করতে হবে, এই যে লগ ইন বাটন, এখানে লগ ইনে টাচ করলে এখানে দুইটি ফিল্ড আছে, একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড। ইউজার আইডি আমি আমার একটা ইউজার আইডি আছে লিখলাম এবং পাসওয়ার্ড দিলাম। এরপর এখানে এই লগ ইন লেখাটিতে টাচ করলে আমরা অ্যাক্সেস পাবো সফটওয়্যারটিতে। আমরা অ্যাক্সেস পেয়েছি। এবারে লগ ইন করার পর এরকম একটি পেজ আসবে, ইন্টারফেস আসবে। তো এবারে আমরা যে কাজটি করব, যে ক্যান্টের ১২টি অবজারভেশন আমরা পড়ব। এইটি কিন্তু একটি অনেক বড় সফটওয়্যার, এখানে হোমিওপ্যাথির বেসিক সব বিষয়ই আমরা দেব। তো প্রাথমিকভাবে আমরা যেটা করেছি, এখানে বাই ডিফল্ট রেপার্টরিটি এখানে থাকে, অ্যাক্টিভ থাকে। এই সার্চ লেখার জায়গায় আমরা যে কোনো সব রুব্রিক্স লিখলে বা লক্ষণ লিখে এখানে সার্চ বাটনে টাচ করলে আমরা সেই লক্ষণ বা রুব্রিক্সগুলো খুব সহজে খুঁজে পাবো। আর যদি মেডিসিন খুঁজতে চাই বা ওষুধ খুঁজতে চাই, তাহলে এখানে টাচ করে এই মেডিসিন সিলেক্ট করে এবারে মেডিসিন যে কোনো ওষুধের নাম লিখে এখানে সার্চ করলে সেটি খুঁজে পাবো। যেমন এখানে আমি একটি বাংলায় লিখতে পারি, ধরলাম অ্যান্টিম টার্ট সে। আমি এখানে একটা বাংলায় লিখলাম, মেডিসিন সিলেক্ট করে দিয়েছি। এবার দিয়ে মেডিসিন, যে কোনো মেডিসিন এখানে লিখে এই সার্চ বাটনে টাচ করলে আমরা সেটি খুঁজে, যেমন অ্যান্টিম টার্টটা খুঁজে পেলাম। এবারে এই অ্যান্টিম টার্টের উপর টাচ করলে বা ক্লিক করলে এরকম একটি মেনু আসবে। এখান থেকে প্রথমটা জিস্ট, মানে জিস্ট বা কি নোটস, এখানে টাচ করলে আমরা অ্যান্টিম টার্টের কি নোটসটা এক নজর দেখতে পাবো। এটা আমরা রেফারেন্স দিয়েছি কোন কোন ম্যাট্রি আমেরিকা থেকে নিয়ে আমরা এটা কম্পাইল করেছি বা সংক্ষিপ্ত করেছি, সেটা খুব সহজেই আমরা এখান থেকে দেখে নিতে পারবো। যাই হোক, এইভাবে এটি খুঁজতে হয়। ওষুধ কীভাবে খুঁজতে হয় সেটি দেখালাম। আর লক্ষণ খুঁজতে হয় কীভাবে, এখানে সিমটম রেপার্টরিতে টাচ করে এখানে যে কোনো একটা লক্ষণ লিখে সার্চ দিলে সেটি খুঁজে পাওয়া যাবে। যেমন আমি লিখলাম এখানে গরম কাতর, লিখে সার্চ দিলাম, তাহলে কিন্তু আমরা গরম কাতর বৃষ্টি পেয়ে গেলাম। এটা আমরা এখানে টিক চিহ্ন দিয়ে এখানে বাস্কেটে জমা রাখলাম। তাহলে এবারে আরেকটা বিষয় নিতে পারি আমরা, গরম কাতর। এবার গরম খাবার পছন্দ লিখলাম, গরম খাবার পছন্দ, গরম খাবার পছন্দ, এই যে হট ফুড ডিজার, এভাবে নিলাম। এভাবে আমি উদাহরণ দিচ্ছি যে এইভাবে যে কটা নেওয়ার ইচ্ছা সেভাবে নিলে এই টিক চিহ্ন দিলে এখানে জমা হবে। এবার এখানে টাচ করলে একটা রেজাল্ট দেখতে পাওয়া যাবে, এই যে এইভাবে করে। যেমন আমরা এই 4টি নিয়েছি, 5টি লক্ষণ নিয়েছি, তার মধ্যে 4টি মিলেছে লাইকোতে, চেলিডিনিয়ামে, ক্যালকুলেটারে, 3টা করে মিলেছে এইভাবে। আর এইগুলো হচ্ছে এই লক্ষণগুলোর যোগফল, এই যে এই পরের যে লাইনটি। যাই হোক, আমরা আজকে সেটি দেখাবো না। আমি আজকে দেখাতে চাচ্ছি যে ক্যান্টির 12টি অবজারভেশন কীভাবে পড়ব। তো এখানে আদার্স একটি মেনু আছে, আদার্স। এই জায়গায় যেয়ে এখানে রত্ন ভাণ্ডারে যেতে হবে। আমি আবার বলছি যে সফটওয়্যারটিতে লগ ইন করার পর আদার্স যে মেনুটি আছে এখানে টাচ করলে বা কার্সর রাখলে এরকম একটা ড্রপ ডাউন মেনু আসবে। এখান থেকে রত্ন ভাণ্ডারটাতে আমরা টাচ করব। রত্ন ভাণ্ডার করার পরে এখানে এখন পর্যন্ত আমরা 16টি আইটেম দিয়েছি, এখানে কিন্তু আরও এটাতে যোগ করব। এই 16টির মধ্যে এখানে দেখেন ক্যান্টের 12টি পর্যবেক্ষণ, ক্যান্টস 12th অবজারভেশন, এখানে টাচ করলেই আমরা এই ক্যান্টের 12টি অবজারভেশন দেখতে পাবো। যেমন এখানে আমরা বাংলা করেছি এবং ইংলিশটা দেওয়া আছে, ক্যান্ট যেভাবে বলেছেন, ক্যান্ট মহোদয় সেভাবে দেওয়া আছে। ক্যান্টের 12টি পর্যবেক্ষণের ডাক্তার জেমস টাইলার ক্যান্টের 12টি পর্যবেক্ষণ হলো হোমিওপ্যাথিক চিকিৎসকদের জন্য নির্ধারিত একটি চিকিৎসাগত নির্দেশিকা। একটি সুনির্বাচিত ওষুধ প্রয়োগ করার পর চিকিৎসককে অবশ্যই রোগীর অবস্থার পরিবর্তনগুলো সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হয়। এই পর্যবেক্ষণগুলি চিকিৎসককে ওষুধের ক্রিয়া বুঝতে, রোগীর জীবনীশক্তি মূল্যায়ন করতে, রোগের ভবিষ্যৎ বা প্রগনোসিস বা ভাবি ফল নির্ধারণ করতে, অর্থাৎ রোগী আরোগ্যের পথে আছে নাকি নেই এটা জানতে
এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অর্থাৎ আমরা যে ওষুধ প্রয়োগ করলাম, ওষুধ প্রয়োগ করার পর আ কি হচ্ছে সেই বিষয়টা আমরা এই ১২টি পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আমাদের ক্রনিক কেসগুলোর ক্ষেত্রে ম্যান্ডেটরি বলা যায়। এটা করতেই হয়। কিন্তু আমাদের আমরা সবাই এইভাবে সিস্টেমেটিক ওয়েতে হয়তো বা করি না। যেমন ১ম ওষুধ প্রয়োগ করার পর ১ম এ ১২ টা পর্যবেক্ষণের মধ্যে ১ম পর্যবেক্ষণটাতে বলা আছে যে যদি ওষুধ প্রয়োগ করার পর দীর্ঘকাল ব্যাপী বৃদ্ধি হচ্ছে আরকি। খালি বাড়তেই আছে prolonged aggravation and final decline of the patient মানে তারপরে কি হচ্ছে বাড়তে বাড়তেই আছে মানে বৃদ্ধি হতেই আছে এবং অবশেষে আবারও অবনতি হয়ে গেল। আরোগ্য না হয়ে আরো অবস্থার আরো খারাপ অবস্থা আ খারাপের দিকে গেল অবস্থা। এই ক্ষেত্রে পর্যবেক্ষণটা কি আমাদের যে ওষুধ সেবনের পর রোগীর লক্ষণগুলো দীর্ঘ সময় ধরে বাড়তে থাকে। দেখা গেল যে অনেক দিন ধরে বাড়ছে, খালি aggravation হচ্ছে এবং তারপর তার সামগ্রিক স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করলো। এরকম যদি হয় তাহলে আমাদেরকে এটার প্রগনোসিসটা কি? মানে এটার কি হতে পারে এই রোগটার রোগীটার? সেটা হচ্ছে প্রতিকূল। অর্থাৎ এটা খারাপ। এই রোগটার আরোগ্য হওয়ার সম্ভাবনাটা আ খারাপ বা ক্ষীণ। এটি নির্দেশ করে যে জীবনী শক্তি আরোগ্য লাভের মতো যথেষ্ট শক্তিশালী নয়। যদি এরকম ওষুধ প্রয়োগ করার পর বাড়তেই থাকে এবং বাড়তে এক পর্যায়ে তার সার্বিক স্বাস্থ্যের অবনতি হয় তাহলে ধরে নিতে হবে এটি তার যে ভাইটাল ফোর্স এটি যথেষ্ট শক্তিশালী নয়। সেক্ষেত্রে কি রোগটি সম্ভবত আরোগ্য অযোগ্য এবং সঠিকভাবে নির্বাচিত ওষুধটিও রোগীর অবস্থাকে দ্রুত খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে করণীয়টা কি? করণীয়টা হচ্ছে রোগটি সম্ভবত আরোগ্য অযোগ্য। রোগীর কষ্ট লাঘবের জন্য যেটাকে আমরা অ্যান্টিডোট করব যে ওষুধটা দিয়েছি সেটাকে অ্যান্টিডোট করে দেব। প্রয়োজন হতে পারে অ্যান্টিডোট করার এবং উপশমমূলক যেটা আমরা বলি প্যালিয়েটিভ ট্রিটমেন্টের উপর তখন জোর দিতে হবে। যদি এরকম অবস্থা হয় ওষুধ দেওয়ার পরে তাহলে এই কাজটি করতে হবে। যে অর্থাৎ প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিতে হবে এবং যে ওষুধটি প্রয়োগ করা হয়েছে সেটি অ্যান্টিডোট করতে হবে। অ্যান্টিডোট করার প্রয়োজন হতে পারে। আচ্ছা এইটি হলো ১ নম্বর পর্যবেক্ষণ। তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রোগীকে ওষুধ দিলাম, দেওয়ার পরে বাড়তেই আছে। যদি এরকম অবস্থা হয় এবং শেষমেশ দেখা গেল যে আরো তার শারীরিক মানে সামগ্রিক অবস্থা খুব খারাপের দিকে গেল, তাহলে এই ক্ষেত্রে তার যে প্রগনোসিস সেটা ভালো না। এটির আরোগ্যের অযোগ্য হতে পারে। সেজন্য তাকে আমরা যে ওষুধটি দিয়েছি সেটি অ্যান্টিডোট করে দিব এবং তার অন্যান্য লক্ষণ নিয়ে পরবর্তীতে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট বা এখানে লো পোটেনসি দিয়ে ট্রিটমেন্ট করে রোগীকে একটু আ উপশম দেওয়া যেতে পারে। এটি হলো তার করণীয়। যদি এরকম prolonged aggravation হয় ওষুধ দেওয়ার পরে। এটি ১ নম্বর অবজারভেশন। আর ২ নম্বর অবজারভেশনটা হচ্ছে কি? আমরা ইংলিশটা পড়লাম না একই জিনিস। এটা দিয়েছি যেহেতু এটা যারা ইংরেজিতে বাংলায় যারা নন বেঙ্গলি তাদের জন্য মূলত দেওয়া হয়েছে ইংলিশটা। আর অবশ্য ডেফিনিটলি বাঙালি যারা তাদের জন্য ইংলিশটা দেওয়া হয়েছে তারা ইংরেজিটা হলো মেইন আর আমরা তো বাংলাটা অনুবাদ করেছি। তো সুতরাং যারা পারি আমরা ইংলিশটাই আমরা ফলো করব। আচ্ছা ২ নম্বর যে অবজারভেশন কেন্ট মহোদয়ের সেটি হচ্ছে যে লং অ্যাগ্রাভেশন বাট ফাইনাল অ্যান্ড স্লো ইমপ্রুভমেন্ট অর্থাৎ দীর্ঘদিন ওষুধ দেওয়ার পরে অ্যাগ্রাভেশনটা বেশ সময় ধরে হতে থাকবে কিন্তু অবশেষে ধীরে উন্নতি শুরু করবে। ১ নাম্বারটাতে যেমন বলছে যে অবশেষে তার আরো স্বাস্থ্যের অবনতি হলো। অনেক দিন ধরে বৃদ্ধি হতে আ শেষেও আরো ব্যাপক অবনতি হলো স্বাস্থ্যের। সেটি হলো ১ নাম্বার অবজারভেশন। আর দ্বিতীয়টা হচ্ছে যে বৃদ্ধি অনেকদিন ধরে হবে কিন্তু তারপরে দীর্ঘদিন পর হলেও ধীরে তার ইমপ্রুভমেন্টটা হবে বা উপশমটা হবে। এক্ষেত্রে পর্যবেক্ষণটা কি? আমাদের পর্যবেক্ষণ হচ্ছে রোগীর লক্ষণগুলির একটি উল্লেখযোগ্য এবং দীর্ঘস্থায়ী বৃদ্ধি অনুভব করে কিন্তু অবশেষে একটি ধীর ও স্থির উন্নতি পরিলক্ষিত হয়। আচ্ছা এখানে প্রগনোসিসটা কি? যে অনুকূল অর্থাৎ অ্যা ভালো হবে এই রোগীটা। তবে আরোগ্য ধীরে হবে, একটু সময় লাগবে। এটি প্রায়শই গভীর ও পুরাতন রোগে ঘটে যেখানে শারীরিক ক্ষতি অনেক বেশি কিন্তু জীবনীশক্তি প্রতিক্রিয়া করার মতো যথেষ্ট শক্তিশালী। তার মানে এইটি প্রগনোসিস ভালো। এই রোগীটাকে একটু সময় নিয়ে ট্রিটমেন্ট দিলে ভালো হবে ইনশাআল্লাহ।
আর এক্ষেত্রে করণীয় কি? যদি ওষুধ দেওয়ার পরে দীর্ঘদিন বাড়তে থাকে এবং শেষমেশ এটা আস্তে, আস্তে অ্যা উন্নতি শুরু হয়, এমএল শুরু হয়, তাহলে কি করণীয়? করণীয়টা হচ্ছে ওষুধের পুনরাবৃত্তি করা যাবে না। ইন কেস অফ সেন্টিসিমেল শততমিক ওষুধ যেখানটা দিচ্ছি আমরা, এখানে ওষুধের পুনরাবৃত্তি করা যাবে না। ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ওষুধটি গভীরভাবে কাজ করছে এটা ধরে নিতে হবে। যেহেতু স্লো ইমপ্রুভমেন্ট চলছে। তাহলে ২য় নম্বর যে অবজারভেশন সেটি হচ্ছে রোগীকে ওষুধ দেওয়ার পরে অনেক দিন ধরে বাড়তে থাকতে পারে। অ্যাগ্রাভেশন দীর্ঘদিন হবে। কিন্তু আস্তে, আস্তে তার ইমপ্রুভমেন্ট শুরু হবে। সেক্ষেত্রে কিন্তু প্রগনোসিস ভালো। এটা ধীরে সময় নিবে আরোগ্য হতে। কিন্তু আ এক্ষেত্রে আমাদের 2nd টাইম যখন 2nd প্রেসক্রিপশন করব, আমরা যদি সেন্টিসিমেল ইউজ করি তাহলে কিন্তু ওষুধটা রিপিট করা যাবে না। উই হ্যাভ টু এপ্লাই প্লাসিবো অর ফাইটাও। আচ্ছা। আর সা ৫০-৭০ মিনিট ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। যারা অভিজ্ঞ তারা জানেন এটা, সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। তাহলে এইভাবে ১২ টি অবজারভেশনই আছে। আমরা আজকে ২ টি আলোচনা করলাম। আশা করছি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা বাকিগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের এই সফটওয়্যারটি যদি কেউ ব্যবহার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01716 191211। এই নাম্বারে ফোন করলে বা মেসেজ দিলে আমরা বিস্তারিত জানাতে পারবো সফটওয়্যারটি সম্পর্কে। আর এই সফটওয়্যারটি একটি পেইড সফটওয়্যার। এটি আমরা সবার নাগালের মধ্যে রেখেছি। এর ১ বছর মেয়াদের জন্য ৳৮০০। মেয়াদ শেষে আবারও রিচার্জ বা রিনিউ করা যাবে। ২ বছর মেয়াদের জন্য ৳১৫০০। আমরা মান্থলি সাবস্ক্রিপশনটা আমাদের ঝামেলা হচ্ছে বিধায় এটা আমরা এখন এনকারেজ করি না। যেহেতু ৳৮০০ মাত্র একটা মেডিকেল সফটওয়্যার ইউজ করবে ১ বছরের জন্য, সেটা আমার মনে হয় যে এফোর্ডেবল সবার জন্যই। এটা আ ইটস নট এ বিগ ডিল আই থিংক। তো সুতরাং আমার মনে হয় আ এটাই সবার জন্য সাশ্রয়ী হবে যারা ব্যবহার করতে চান। আর এটাতে শুধু এই রেপার্টরি এবং ম্যাথমেটিকা না, এখানে আরো অনেকগুলো বিষয় আমরা প্ল্যানে রেখেছি। আমরা ধীরে, ধীরে ইনশাআল্লাহ করব। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যা ক্রনিক ডিজিজ আছে, কম্পারেটিভ ম্যাথমেটিকা আছে, ম্যাথমেটিকা পিউরা, এই বিষয়গুলো আ অর্গানন, এগুলো আমরা খুব সুন্দরভাবে সহজ বাংলায়, ইংরেজিটার পাশাপাশি ইংলিশটা অবশ্যই থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে, পাশে আমরা বাংলাটা যোগ করব। আশা করি আপনারা সহযোগিতা করবেন। আমরা এই সফটওয়্যারটির মান উন্নয়নের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা অত্যন্ত দরকার। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।